খাতায় দেখে বল, স্যালিসাইলিক অ্যাসিড কোন রিঅ্যাকশনের প্রোডাক্ট হতো বলতো, খাতার মধ্যে দেখে বলতো, অ্যালকোহল ফেনেজার বার কর, করে খাতার মধ্যে দেখে বল স্যালিসাইলিক অ্যাসিড কোন রিঅ্যাকশনের প্রোডাক্ট। রাইমেট্টিমের একটু অন্য ভার্সনটা, তাই না? রিয়েজেন্টটা কি ছিল বলতো, CCl4 আর NaOH। CCl4 NaOH দিলে হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড, আর ক্লোরোফর্ম NaOH দিলে প্রোডাক্টটা কি হয়, মানে H3+ এর কথা আমি বলছি না, ওটা দিলে কি হয়, CHCl3 আর NaOH দিলে কি হবে, স্যালিসাইল অ্যালডিহাইড। ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে এখানে হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিডের মিথাইল এস্টার, মিথাইলটা হবে হচ্ছে আমার ইথাইল স্যালিসাইলেট, এইটা হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড। OH আর এখানে লেগে আছে COOH, এটা হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের এস্টার সেটাই হবে স্যালিসাইলেট, বুঝতেই পারি। তাহলে এইটা হচ্ছে আমার স্যালিসাইলেট আয়ন, তাই না? স্যালিসাইলেট আয়ন আমার এটা হবে, এটার সাথে আমি লাগিয়ে দিলাম মিথাইল, এই হয়ে গেল আমার কি, মিথাইল স্যালিসাইলেট। এটা হচ্ছে আমার মিথাইল স্যালিসাইলেট। এইবারে আমি বলেছি কি এর মধ্যে H3O+ দিতে, মানে আমি H3O+ মানে H2O দিচ্ছি ইন প্রেজেন্স অফ H+, মানে আমি করবো হচ্ছে এস্টার হাইড্রোলাইসিস। যদি আমি এস্টার হাইড্রোলাইসিস করি, তার মানে এবারে কাটাকুটি খেলবো, কার মধ্যে কাকে কাটবো, তোর বোর্ডে অত কঠিন আসবে না, মানে D2O দিলে কি হবে ওসব আসছে না। তাহলে চল আমি কাটছি এখান থেকে, কার্বনের মাথায় আছে প্লাস, অক্সিজেনের মাথায় আছে মাইনাস, এই কার্বনের সাথে লাগাবো হচ্ছে OH-, ওই অক্সিজেনের সাথে লাগবে হচ্ছে H+। তাহলে প্রোডাক্টগুলো আমার কি কি হচ্ছে, OH, আর এখানে C ডবল বন্ড ওর সাথে লেগে আছে হচ্ছে OH, মানে পেলাম স্যালিসাইলিক অ্যাসিড, আর ওদিকে আমি পাবো হচ্ছে CH3OH, মানে পেলাম হচ্ছে মিথানল। তাহলে এখানে হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, স্যালিসাইলিক অ্যাসিড প্লাস মিথানল, বোঝা গেছে? ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড প্লাস মিথানল, একই ব্যাপার। H2O দিলাম, এখানে যখন দেখ আমরা শুধু অ্যাসিড দিই, H2O দিলেও প্লাস মাইনাসের খেলা হচ্ছে, H3O+ দিলেও প্লাস মাইনাসের খেলাই খেলবো। ঠিক আছে, H3O+ মানে কি, H2O ইন প্রেজেন্স অফ H+, ও একই গল্প। ঠিক আছে, এটা যখন আমরা করেছি তখন কিন্তু আমরা এর মধ্যে ওয়াটার দিইনি, যখন আমরা উল্টোটা করি মানে এস্টারিফিকেশন যখন করি তখন আমরা ওয়াটার দিইনি। ঠিক আছে, এই জন্য এই রিয়াকশনটা রিভার্সেবল, যদি ওয়াটার বেশি বেশি ফর্ম হয়, ওই পার্টে আর যাচ্ছি না এখন, ওটা আমাদের বোর্ডের পার্ট নয়। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? পরেরটা দেখ, 6 নাম্বার রিয়াকশন, এটা আমাদের করা বহুদিন আগে। 6 নাম্বার রিয়াকশন, ফ্রম কার্বন ডাইঅক্সাইড অর ড্রাই আইস, ফ্রম কার্বন ডাইঅক্সাইড অর ড্রাই আইস, ফ্রম কার্বন ডাইঅক্সাইড অর ড্রাই আইস, CO2 থেকে CO2 ইউজ করে আমরা COOH বানাবো। কীভাবে করতাম বলতো, গ্রিগনার রিয়েজেন্ট, এক্স্যাক্টলি। তাহলে লিখে রাখ, অলরেডি স্টাডিড ইন গ্রিগনার রিয়েজেন্ট, স্টাডিড ইন গ্রিগনার রিয়েজেন্ট, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়া আছে, স্টাডিড ইন গ্রিগনার রিয়েজেন্ট। এখানে আমরা করছি না, ঠিক আছে। তাহলে CO2 থেকে আমরা বানাবো হচ্ছে COOH। কীভাবে করতাম রিয়াকশনটা জাস্ট একবার বলে দিচ্ছি। ধর আমার কাছে আছে হচ্ছে RMGX, তুই খাতার মধ্যে বার কর, হ্যালো অ্যালকেন বার কর তো খাতার মধ্যে, হ্যালো অ্যালকেনে দেখে নিবি, আর এখানে নতুন করে করছি না, হ্যালো অ্যালকেন বার কর, হ্যালো অ্যালকেনে গিয়ে বার করবি গ্রিগনার্ড। এইবারে দেখবি বছরের শুরুতে এগুলো বলছিলাম খাতাটা ভালো করে মেনটেন করার কথা, এইবারে দেখবি তুই বছরের শেষে গিয়ে কনফিডেন্স পাবি যে খাতার মধ্যে আমার সব আছে, মাথার মধ্যেও থাকবে। এবার দেখ, এইবারে তুই আস্তে আস্তে কনফিডেন্সটা পাবি। গ্রিগনার্ড দেখতে পাচ্ছিস, ওর মধ্যে RMGX আছে, দেখ ওর মধ্যে দিলাম হচ্ছে CO2, দেখা যাচ্ছে। দেখ R- গিয়ে C ডবল বন্ডতে অ্যাটাক করেছে অ্যাটাক, প্রোডাক্ট দেখ আমি এটা পেয়েছি ফার্স্ট স্টেপে, আর সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O, কার্বনের সাথে আবার সিঙ্গেল বন্ড OMGX পেয়েছি না এটা। তার মধ্যে ওর মধ্যে দিলাম হচ্ছে H3O+, পেয়ে গেলাম হচ্ছে দেখ RCOOH পেয়েছি। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশনটা, বুঝতে পারলি? তাহলে এটা আমার অলরেডি পড়াই আছে, বোঝা গেল? চলো আবার ফিরে আসি হচ্ছে প্রিপারেশনের পার্টে। প্রিপারেশনের পার্ট আমাদের বোর্ডে যে কটা আছে শেষ হয়ে গেছে। খাতায় হেডিং দে, কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড, কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড। ওটাকে স্টেপ অফ প্রসেস বলতেই পারি, অসুবিধার কিছু নেই। কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড, কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড এর মধ্যে নাম্বার 1 লেখ, 1 নাম্বার রিয়াকশন লেখ HVZ রিয়াকশন, HVZ রিয়াকশন, HVZ রিয়াকশন, HVZ রিয়াকশন, HVZ রিয়াকশন তো শর্ট নোট আসবে পরীক্ষাতে, ঠিক আছে?
পরীক্ষাতে শর্ট নোট আসবে এইচভিজেড রিয়াকশন। তো এইচভিজেড রিয়াকশনের শর্ট নোটে যদি এইচভিজেডের ফুল ফর্ম বলিস তার জন্য আলাদা কোনো নাম্বার নেই। এইচভিজেড হচ্ছে তিনজন সায়েন্টিস্টের নামে হেল ভোলার্ড জেলিনস্কি রিয়াকশন, তিনটা সায়েন্টিস্টের নামে রিয়াকশন, হেল ভোলার্ড জেলিনস্কি রিয়াকশন। এই ফুল ফর্ম তোর নাম মনে রাখলেও চলবে। শর্ট নোট কিন্তু তোর আসবে, এবার শর্ট নোটে যদি তুই ফুল ফর্ম লিখে চলে আসিস নাম্বার পাবি না, কিচ্ছু নাম্বার পাবি না, ঠিক আছে। এইচভিজেড রিয়াকশনে কারা পার্টিসিপেট করে লেখ। carboxylic acid containing alpha hydrogen, carboxylic acid containing alpha hydrogen participates, carboxylic acid containing alpha hydrogen participates, ঠিক আছে। চল ফুল ফর্ম লাগবে না, আমি তোকে শর্ট নোট যেটা পাঠাবো তার মধ্যে লেখা থাকবে হেল ভোলার্ড জেলিনস্কি রিয়াকশন। চল দেখ আমার কাছে ভাই থাকতে হবে কি কার্বক্সিলিক অ্যাসিডের এই মলিকুলটা আমি আঁকলাম, এটার নাম কি বলতো, যেটা আমি আঁকলাম এটার নাম কি, ইথানোইক অ্যাসিড বা কমন নেম কি অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড। দেখ এই মলিকুলে কার্বনিলের রেসপেক্টে এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, বুঝতেই পারছি। কার্বনিলের রেসপেক্টে এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনে 3টা হাইড্রোজেন লেগে আছে, তাহলে মলিকুলের মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন আছে, কটা আলফা হাইড্রোজেন আছে, 3টে আছে, আমার মিনিমাম একখানা আলফা হাইড্রোজেন থাকলে হয়ে যাবে, ঠিক আছে। চল এর মধ্যে আমি দেবো হচ্ছে রিএজেন্ট, দেওয়া যাক। তাহলে আমার কাছে আছে হচ্ছে এমন একখানা কার্বক্সিলিক অ্যাসিড যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, আমি এমন আঁকলাম যার কাছে একখানা আছে, দেখতেই পাচ্ছি 3টে আছে আমার, আপাতত একটা নিয়ে তোকে দেখাচ্ছি। এর মধ্যে আমি দেবো হচ্ছে কাকে লেখ রেড ফসফরাস। বেসিক্যালি ফসফরাস হচ্ছে পি ব্লক কেমিস্ট্রির পার্ট ছিল, এখন আর বোর্ডে পি ব্লক নেই। ফসফরাস দুখানা টাইপের হয়, 3টে টাইপের অ্যাকচুয়ালি হয়, আমাদের সিলেবাসে 2টো ছিল আগে, একটা হচ্ছে রেড ফসফরাস, একটা হচ্ছে হোয়াইট ফসফরাস। তুই ছোটোবেলায় হয়তো কোথাও পড়েছিলি, ঠিক আছে, দেশলাইয়ের মধ্যে কোন ফসফরাস থাকে পড়েছিলি, দেশলাইয়ের বারুদের মধ্যে কোন ফসফরাস থাকে, এসব ছোটোবেলায় কোশ্চেন ছিল। যাই হোক বাদ দিয়ে, এখন বোর্ড এক্সামে ক্লাস 12 আগে ছিল, এখন আর নেই, কারণ পি ব্লক কেমিস্ট্রি বাদ দিয়ে দিয়েছে। যেই বানি ডেকে কিন্তু আছে, সেখানে এখনও এই কোশ্চেন আছে, মানে দেশলাই বারুদের মধ্যে কোন ফসফরাস থাকে। তো রেড ফসফরাস আমি দিলাম, হোয়াইট ফসফরাস ভার্সেস রেড ফসফরাস কার রিঅ্যাক্টিভিটি কি, সেগুলো আগে ছিল বোর্ডে, এখন আর নেই। রেড ফসফরাস আর এর মধ্যে কাকে দেবো, দেবো হচ্ছে X2। এক্স ইকোয়ালস টু ইউজুয়ালি আমরা ক্লোরিন আর ব্রোমিন ইউজ করবো, ঠিক আছে। ফ্লুরিন এসব রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, আর আয়োডিনের ওই রিভার্সিবিলিটির গল্প আছে বলে আয়োডিনও পার্টিসিপেট করবে না। তার মধ্যে দিলাম X2, এক্স ইকোয়ালস টু ক্লোরিন আর ব্রোমিন। প্রোডাক্ট আমার কি হবে, প্রোডাক্ট হবে হচ্ছে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। প্রোডাক্ট আমার কি হবে, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড বলতে আলফা হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় ঢুকলো এক্স। কীভাবে হচ্ছে মেকানিজম লাগবে না, ঠিক আছে। আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, এই যে প্রোডাক্টটা পেলাম এটার নাম লিখে রাখ, মানে এটার নাম না, এটা হচ্ছে কোন টাইপের প্রোডাক্ট, অবভিয়াসলি কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বনে হ্যালোজেন লেগে আছে, তাহলে এই ধরনের প্রোডাক্টকে আমি কি বলবো, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। এই ধরনের প্রোডাক্টকে বলবো হচ্ছে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এইচভিজেড রিয়াকশন করে আমি কি বানাতে পারবো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেছে, লেখ কোশ্চেন লেখ। কনভার্ট প্রোপানোইক অ্যাসিড তারপর 2 TO2, তারপর লেখ 2 ক্লোরোপ্রোপানোইক অ্যাসিড। কনভার্ট প্রোপানোইক অ্যাসিড টু 2 ক্লোরোপ্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিডের ছবি আঁক, প্রোপানোইক অ্যাসিড ছবি আঁকবি, তারপরে 2 ক্লোরোপ্রোপানোইক অ্যাসিডের ছবি আঁকবি। ক্লাস 11-এর আইপিএসসি নমেনক্লেচার আমি তোকে রিভাইজ করতে বলেছিলাম বাড়িতে, আমি আগের দিনও বলেছি। 2
ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেছে। প্রোপানোয়িক অ্যাসিড তুই সবার ফার্স্টে খাতার মধ্যে এঁকেছিস, তারপর 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড আঁকলি। আঁকার টেকনিক কি? প্রোপানোয়িক অ্যাসিড দেখতে পাচ্ছি প্রপ আছে, ওই জন্য প্রপের জন্য ইউজ করলাম 3খানা কার্বন। তারপরে মানে এটা বেসিক্যালি আমরা এখানে এইভাবে করি, তুই তোর ইচ্ছা মতন করতে পারিস। প্রপ বলে 3খানা কার্বন দিলাম, 3টে কার্বন এরকম। উইক অ্যাসিড আচ্ছা, তারপরে আমরা করতাম হচ্ছে রাইট টু লেফট নাম্বারিং, এটা মনে মনেও করতে পারি। উইক অ্যাসিড মানে অবভিয়াসলি 1 উইক অ্যাসিড। তাহলে উইক অ্যাসিড মানে কি, একের কার্বনটার সাথে একটা COOH লাগাবো, এটা করবো কি, একের কার্বনের সাথে একটা COOH লাগাবো। যদি লাগাই তাহলে মলিকুলটার নাম কি হয়ে যাবে বলতো, বিউটানিক অ্যাসিড। তাহলে একের কার্বনটাকে আমি রেদার COOH এ কনভার্ট করলাম COOH এ কনভার্ট। আর মাঝখানে একটা এন পড়ে আছে, এন মানে লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড হবে। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ডই আছে, তাহলে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো। তাহলে হাইড্রোজেন কোথায় দেবো, 3 নম্বর কার্বনে কটা হাইড্রোজেন দেবো, 3টে। 2 নম্বরে কটা দেবো, 2টো। হয়ে গেল আমার কি, প্রোপানোয়িক অ্যাসিড। বোঝা গেলো প্রোপানোয়িক অ্যাসিড। এখান থেকে আমাকে কনভার্ট করতে বলেছে কি 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিডে। 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড মানে মলিকুলটা আমার এরকম, এটুকু বুঝে গেলাম। 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড মানে এটা 2 নম্বরে জাস্ট একটা ক্লোরিন লেগে থাকবে। আমি তো প্রোপানোয়িক অ্যাসিড রাখলামই, তাহলে 2 নম্বরে ক্লোরিন লেগে আছে মানে বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বনে ক্লোরিন লেগে আছে। তাহলে কনভার্সনটা আমি কীভাবে করবো, রেড ফসফরাস আর কী দেবো এর মধ্যে, Cl2। ঠিক আছে, এই কোশ্চেনটা বোর্ড এক্সামের কোশ্চেন, মানে এরকম আসলে তুই বুঝে যাবি। তোকে কিন্তু আলফা দিয়ে তখন বলবে না, এরকম 2 ক্লোরোর নামে দিল। বোঝা গেল, চল বুঝতে পেরেছিস। পরের কোশ্চেন লেখ, কোশ্চেন লিখতে হবে না, এবারে আমরা একসাথে করবো। চল, এটা ছিল হচ্ছে রিয়াকশনের মধ্যে নাম্বার 1, 2 নম্বর রিয়াকশন লেখ, ডিকার্বক্সিলেশন। রিয়াকশনের মধ্যে 2 নম্বর রিয়াকশন লিখছি, ডিকার্বক্সিলেশন। রিয়াকশনের মধ্যে 2 নম্বর লিখছিস ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন। চল, আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, আমি একদম সল্ট নিয়ে স্টার্ট করব, সোডিয়াম সল্ট, RCOONA। RCOONA কীভাবে পাবো, RCOOH থেকে কি, আমি স্টার্ট করছি এখানে RCOONA দিয়ে। ঠিক আছে, RCOONA মানে হচ্ছে সোডিয়াম সল্ট অ্যাসিডের, এটা আমি RCOOH থেকে কীভাবে পাবো, NaOH দেবো, সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে বুঝতে পারছিস, আমি ভাই এখানে RCOOH দিয়ে স্টার্ট করিনি, আমি RCOOH এর মধ্যে যদি NaOH দিই তাহলে আমার অ্যাসিড বেস রিয়াকশন হবে, হয়ে আমি পাবো হচ্ছে RCOONA। আমি ডাইরেক্ট RCOONA দিয়ে স্টার্ট করছিলাম, যাই হোক তুই এটা দিয়েই কর। তো এর মধ্যে RCOOH এর মধ্যে NaOH হবে কি RCOONA, হলো RCOONA হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার সোডিয়াম সল্ট অফ অ্যাসিড। ঠিক আছে, এই রিয়াকশন করেছি, কোথায় করেছি আমার বার কর, খাতা বার কর, খাতার মধ্যে চলে যাবি, অ্যালকোহল ফেনলিথার বার কর। অ্যালকোহল ফেনলিথার বার করে অ্যালকোহলের প্রিপারেশন যায়, ফেনলের প্রিপারেশনে যায়। অ্যালকোহল ফেনলিথার বার করে ফেনলের প্রিপারেশন বার কর খাতার মধ্যে। এখন থেকে তুই অর্গ্যানিক যখন হবে তুই অর্গ্যানিকের খাতাগুলো নিয়ে আসবি, ফেনলের প্রিপারেশন বার কর খাতার মধ্যে। কালী পুজো অবধি সব, কোনো বকাবকির সিন নেই। ঠিক আছে, আর বকাবকি তো ভাই অটোমেটিক্যালি আসে, পড়াশোনা না করে আসলে বকাবকি হবে, ওটা তো আমার হাতে নেই। ঠিক আছে, কালী পুজোর পর থেকে হবে, যাওয়া হবে আবার। ঠিক আছে, বার করে দিস ফেনলের প্রিপারেশন বার কর। দেখ ওর মধ্যে একই জিনিস আছে, একই টাইপের রিয়াকশন আমি স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে দেখ দিয়েছিলাম না, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে দেখ NaOH দেওয়া আছে। আমার ফার্স্টে দেখ সোডিয়াম স্যালিসাইলেট ফর্ম হয়েছিল ফর্ম। এইবারে দেখ তার মধ্যে আমি দিতাম NaOHCO, সোডা লাইম দিয়েছিলাম। দেখ ওই কালহোনাহ মেথড করেছিলাম কালহোনাহ মেথড। দেখ লাভ সাইন দিয়ে করা আছে দেখ খাতার মধ্যে। আর তুই ভালোবাসা না ভালোবাসিস তাহলে দেখ হয়তো তুই লাভ সাইন দিসনি, যাই হোক। চল, এর মধ্যে দিলাম হচ্ছে NaOHCO, মনে আছে, কালহোনাহ মেথড। এইভাবে করলাম ভাই, এইভাবে লিখতাম এটাকে HONA। দেখ খাতার মধ্যে পাবি তুই দেখতে, HONA লেখা আছে, দেখ HONA এইভাবে লিখেছিলাম। তারপরে কী করেছিলাম বলতে, এইভাবে দেখ RH আর Na2CO3, তো দেখ খাতার প্রোডাক্ট আছে ফেনল আর Na2CO3 প্রোডাক্ট, দেখতে পাচ্ছিস খাতার মধ্যে, ফেনল প্লাস Na2CO3 দেখা যাচ্ছে ফেনলের প্রিপারেশনে। তাহলে এই হচ্ছে আমার এখানে একইভাবেই করছি RH প্লাস Na2CO3, একই রিয়াকশান, ডিকার্বক্সিলেশন রিয়াকশান। বোঝা গেল? তাহলে COOH এর মধ্যে দিলাম হচ্ছে NaOH, এটা ফর্ম হয়েছে। এর মধ্যে দিলাম হচ্ছে এই জিনিসটার নাম সোডা লাইম, খাতায় লেখা ছিল সোডা লাইম লেখা আছে, দেখ ফেনলের প্রিপারেশন NaOHCO মানে লেখা আছে সোডা লাইম, লেখা আছে না সোডা লাইম। একটা কোশ্চেন তোকে আমি পাঠিয়েছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডে CO কেন ইউজ করা হয়, এটাও খাতার মধ্যে পেয়ে যাবি অ্যালকোহলের পার্টের মধ্যে।
ওই যে কোশ্চেন অ্যান্সারগুলো যেখানে লিখি সেই কাজে তুই পাবি যে ক্যালসিয়াম অক্সাইড কেন ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট কী হলো, RH প্লাস Na2CO3 প্রোডাক্ট কী পেলাম, অ্যালকেন। RH মানে হচ্ছে অ্যালকেন, মিথাইলের সাথে একটা হাইড্রোজেন লেগে গেলে হয়ে যাবে মিথেন, ইথাইলের সাথে একটা হাইড্রোজেন লেগে যাবে ইথেন, তার মানে পেলাম কি অ্যালকেন। ক্লিয়ার, বোঝা গেছে? এই রিয়াকশনের সিএও আমার কি হয়, ড্রাইং এজেন্ট। ওটা যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম তার মধ্যে লেখা আছে, সেটা আমার অ্যালকোহল ফেনলিথারের কোশ্চেন অ্যাজ ওয়েল এজ এই চ্যাপ্টারেরও কোশ্চেন। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চলে এই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন রিয়াকশন। তোর পরীক্ষাতে আসবে শর্ট নোট, ডিকার্বক্সিলেশনের শর্ট নোট আসবে, সেটা আমি তোকে পাঠিয়ে দিয়েছি অলরেডি, অ্যালকোহলের পাড়েই পাঠানো আছে ডিকার্বক্সিলেশনের শর্ট নোট। চল চলে আসি পরের রিয়াকশন, লেখ 3 নাম্বার রিয়াকশন। তাহলে 2 নাম্বার আমাদের হয়ে গেল ডিকার্বক্সিলেশন। 3 নাম্বার রিয়াকশন লেখ, খাতার মধ্যে হেডিং দে, লিখবি হচ্ছে রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশন। রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশনে কী ফর্ম হয়, অ্যালকোহল, অ্যালডিহাইড হতে পারে। ঠিক আছে, তাহলে এইসব আমাদের করা আছে, আর নতুন করে করবো না, লিখে রাখা আমাদের। লেখ ফর কনভার্সন অফ কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল, ফর কনভার্সন অফ কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল, আমাকে যদি পরীক্ষাতে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল বানাতে বলে, আমার কাছে অপশান আছে। কী কী অপশান আছে বলতো? রিডিউসিং এজেন্ট ইউজ করার, অবভিয়াসলি। কোন রিডিউসিং এজেন্ট আমি ইউজ করবো? LiAlH4ও আছে, NaBH4ও আছে। বেটার হচ্ছে ওদের মধ্যে LiAlH4টা ইউজ করা। ঠিক আছে, লিখে রাখ। কি লিখবি? কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল, কমা দিয়ে লেখ LiAlH4 is better than NaBH4. LiAlH4 is better than NaBH4. LiAlH4 is better than NaBH4 হয়ে গেছে। এটা ছিল আমাদের 3 নাম্বার টাইপ অফ রিয়াকশন, আগেই পড়া আছে। 4 নাম্বার রিয়াকশন লেখ, খাতায় হেডিং দে, 4 নাম্বার হেডিং দে, অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা দেখ, এইমাত্র আমি তুই যেটা পড়লাম না, এস্টার হাইড্রোলাইসিস, খাতার মধ্যে বার করে, এস্টার হাইড্রোলাইসিসে বার কর। এস্টার হাইড্রোলাইসিসে দেখ কী করলাম আমরা করেছি হচ্ছে এস্টারটাকে ওয়াটারের প্রেজেন্সে, আর যদি কোশ্চেনটার কথা ভাবি, দেখ কোশ্চেনে দেওয়া ছিল H3O+, তাই তো দেওয়া ছিল ইন প্রেজেন্স অফ অ্যাসিড ওয়াটার, তার মানে H3O+ কোশ্চেনে দেওয়া ছিল। বুঝতে পারছিস? আচ্ছা, কি হয়েছিল, এস্টারটা ভেঙে গিয়ে আমার কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল বানিয়েছিল। তো এইবারে যে কোশ্চেন আমরা করলাম, দেখ ইনফ্যাক্ট মিথাইল স্যালিসাইলেট ইন প্রেজেন্স অফ H3O+ ভেঙে গিয়ে আমার বানালো হচ্ছে মিথানল আর স্যালিসাইলিক অ্যাসিড। খাতার মধ্যে দেখতে পাচ্ছিস তো খাতার মধ্যে। এই জন্য একটা কোশ্চেন আছে যেটা তোর আসে না সাধারণত, খালি পেটে কোল্ড ড্রিঙ্কস কেন খাওয়া উচিত না? খালি পেটে কেন কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত না? তার কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমাদের এস্টার থাকে। এইবারে তুই যখনই বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে এস্টার নিচ্ছিস, আমাদের সিস্টেমের মধ্যে ওয়াটার আছে, ইনফ্যাক্ট কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ওয়াটার আছে। এইবারে যেই আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে ওয়াটার গেল, ওয়াটার তো আছেই, কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস মানে বেসিক্যালি এস্টার। ঠিক আছে, এস্টার গেছে, ওয়াটার আছে সিস্টেমের মধ্যে, আর আমাদের যখন ইন্টেস্টাইন বা তো স্টমাকের মধ্যে আছে, স্টমাকের মধ্যে HCl আছে, তুই বায়োলজিতে পড়েছে এগুলো। HCl মানে অ্যাসিড, ওয়াটারও আছে, অ্যাসিডও আছে, এস্টারও আছে, যার ফলে আমার এস্টারটা হাইড্রোলাইসিস হয়ে যাবে। ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যে এস্টারটা ছিল ও হাইড্রোলাইসিস হয়ে যাবে, মানে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী বানাবে বলতে অ্যাসিড বানাবে। আমি দেখতে পেলাম এইমাত্র অ্যাসিড বানিয়েছে, তার মানে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে এক্সট্রা অ্যাসিড প্রডিউস হবে। এই অ্যাসিডটাকে না নিউট্রালাইজ করার মতন জিনিসপত্র আমাদের সিস্টেমের মধ্যে আগে থেকে থাকবে না। যখন এই বাইরে থেকে খালি পেটে নিচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তখন আমার কী হলো, সিস্টেমের মধ্যে এক্সট্রা অ্যাসিড প্রডিউস হয়েছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে। এই অ্যাসিডটা কী করবে, অবভিয়াসলি অর্গ্যানিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, অর্গ্যানিক অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, তাই তো কার্বক্সিলিক অ্যাসিড প্রডিউস হচ্ছে। কার্বক্সিলিক অ্যাসিডগুলো অর্গ্যানিক অ্যাসিডের মধ্যে স্ট্রং। এই অ্যাসিডগুলো যেগুলো প্রডিউস হবে, এগুলো কী করবে, আস্তে আস্তে তোর স্টোমাকের ভিতরে বা ইন্টেস্টাইনের ভিতরে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি করবে। ক্ষত মানে কি বুঝতেই পারছিস, অ্যাসিড ফর্ম হচ্ছে তো, এগুলো আস্তে আস্তে পোড়াতে থাকবে জায়গাটাকে, তোর ইন্টেস্টাইনের ভিতরের পার্টগুলোকে, ইনার সেলগুলোকে পোড়াতে থাকবে। এটা তুই যত দিন যাবে, যত তুই বেশি বেশি খাবি এরকম, মানে খালি পেটে তোর রাস্তায় খিদে পেলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলি, ঠিক আছে,
তাতে কি হবে, আস্তে আস্তে তোর এই ভিতরে যে সেলগুলোকে পোড়াচ্ছে এটার অ্যামাউন্টটা বাড়তে থাকছে আস্তে আস্তে। রেগুলারলি এটা করার ফলে কি হবে, আস্তে আস্তে তোর আলসারের দিকে যাবে সিনারিওটা। আলসারের দিকে যাওয়া মানে কি, আলসার মানে কি, আলসার মানে হচ্ছে তোর ইন্টেস্টাইনের ভিতরে সব পুড়িয়ে দিয়েছে অ্যাসিড এক এক জায়গায়, পুড়িয়ে দিয়েছে মানে কি ঘা হয়ে গেছে ভিতরে, ঠিক আছে। ঘা হয়ে গেলে তোর কী হবে, ইন ফিউচারে তখন তুই খাবি জ্বালা করবে, পেটে জ্বালা করছে, খেলেই পেটে জ্বালা করছে। আলসার সম্পর্কে তুই ইন্টারনেটে সার্চ করে দেখবি, ঠিক আছে। এটা একটা রিজন হতে পারে আলসার হওয়ার, খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খেলে আলসার হতে পারে, ঠিক আছে। মানে রেগুলারলি যারা খাবে তাদের হবে, যারা ম্যাক্সিমামটাই শুধু কোল্ড ড্রিঙ্কসই খায়, খিদে পেলে বা জল তেষ্টা পেলে জল না খেয়ে দেখবি কোল্ড ড্রিঙ্কস খায় যারা রাস্তাঘাটে, তাদেরও আস্তে আস্তে এই জিনিসটা হবে। এখন না হলে 40 বছর পরে গিয়ে হবে এই জিনিসটা। ওই জন্য খিদে পেলে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে বেটার হচ্ছে হাইজেনিক জিনিসপত্র খাওয়া, হাইজেনিক না হেলদি জিনিসপত্র খাওয়া, ঠিক আছে। হেলদি জিনিসপত্র ডেফিনেশন তুই আমার থেকে ভালো জানিস, কী হতে পারে হেলদি জিনিসপত্র, ও তুই ভালো জানিস। সেকেন্ড হচ্ছে আলসার হওয়ার সেকেন্ড একটা রিজন খিদে পেলে না খাওয়া। এবার সারাদিন যাদের খিদে পায় তাদের কথা বলছি না, ঠিক আছে। কেউ কেউ আছে ভাই সারাদিনই খিদে পায়, সব সময় খিদে পাচ্ছে, সেটা না। কীরকম খিদে পাওয়ার কথা, ধর নর্মাল লোকজন কী করে ভাই, দিনে 4 বার ধর খায়। 4 বার মানে কীরকম, ধর সকালবেলা একবার খেলো, দুপুরে খাচ্ছে, সন্ধ্যাবেলা একবার খেলো, রাত্রে একবার খেয়েছে, ঠিক আছে। রাত মানে মাঝরাতের কথা বলিনি, 2-3টের সময় বলিনি, ডিনার টাইমের কথা বলছি, ঠিক আছে। এইবারে ধর তুই ইউজুয়ালি খিদে পাচ্ছে দুপুরবেলা, তুই খাচ্ছিস না, এটা তোর হয় অনেক সময়তেই তুই দেখেছিস, খিদে পাচ্ছে খাচ্ছিস না, পেটের মধ্যে কেমন একটা করছে। কী হচ্ছে, ইউজুয়ালি তুই যখন রেগুলারলি একটা পার্টিকুলার টাইমে খাবার যখন নিস, ইনপুট করিস, তোর বায়োলজিক্যাল ক্লক এটা অ্যাডাপ্ট করে নিয়েছে যে ওই টাইমে ওকে ওই স্টমাকের মধ্যে HCl প্রডিউস করতে হবে। বায়োলজিক্যাল ক্লক এটা অ্যাডপ্ট করে নিয়েছে। এবারে তুই যখন এই খাবার মিস করবি, HCl তো অটোমেটিক্যালি বেরিয়ে গেছে সিস্টেমের মধ্যে, এটা বেরিয়ে গেছে। এই HClটা কী করবে, এক্সট্রা যে HClটা বেরিয়ে গেল ওটা কী হবে, ওটা তখন কোনো খাবার পাচ্ছে না, ডাইজেশনে হেল্প করতে পারছে না, ওই HClটা তোর ইন্টেস্টাইনের ভিতরের পার্টকে পুড়িয়ে দেবে। এটা কম কম রেঞ্জে হলে কোনো অসুবিধা নেই, যখনই তুই এটা রেগুলারলি করবি, মানে খিদে পাচ্ছে তুই খাচ্ছিস না, ঠিক আছে, খিদে পাচ্ছে তুই হচ্ছে আমি ডায়েট করবো, মানে তুই ভুলভাল ডায়েট করছিস, এটাকে ডায়েট করা বলে না, ভুলভাল ডায়েট এটা, যার ফলে তোর 40 বছর পর বা 30 বছর পরে গিয়ে ভয়ঙ্কর মানে একটা এমন প্রবলেম হবে, তুই কোন দিকে ছেড়ে কোন দিকে যাবি। তাহলে তুই এরকম করলি, তোর পেটের মধ্যে ওটা পোড়াচ্ছে। উইথ টাইম কী ডেভেলপ হবে, তোর পেটের মধ্যে এমন এমন জায়গায় ইন্টেস্টাইনের মধ্যে ঘা হয়েছে, তো খাবার গেলেই পেট জ্বালা করছে, খাবার গেলেই পেট জ্বালা করছে। এইবারে তাহলে এটার মানে কীভাবে এটাকে ট্রিটমেন্ট কী হবে, ট্রিটমেন্ট করার জন্য বুঝতেই পারছিস, তোকে বুঝতে হবে যে কোথায় কোথায় ইন্টেস্টাইনের আগে ঘা হয়েছে, কোথায় কোথায় ভিতরে সেলগুলো পড়ে গেছে, সেটা তোকে বুঝতে হবে। সেটা আবার কীভাবে বুঝবো, সেটা এরকম তো নয় যে ভাই বাইরে থেকে স্ক্যান করে বোঝাবে না, এরকম নয়। বাড়ি গিয়ে সার্চ করে দেখবি এন্ডোস্কোপি বলে একটা জিনিস আছে, এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি মানে মুখের মধ্যে দিয়ে ক্যামেরা ঢোকাবে, ঠিক আছে। এবারে এই প্রসেসগুলো এতটাও স্মুথ নয়, এতটাও স্মুথ নয়, মুখের মধ্যে দিয়ে ক্যামেরা মানে তোর মনে হলে কিছুই ব্যাপার না, তোকে অজ্ঞান করতে পারবে না, ফার্স্ট অফ অল তোকে পুরোপুরি অজ্ঞান করতে পারবে না, ঠিক আছে, তুই জেগেই থাকবি। এবারে মুখের মধ্যে দিয়ে ক্যামেরা আছে, একটা ভয়ঙ্কর সিনারিও, কান দিয়ে রক্ত পড়বে এন্ডোস্কোপি যখন হবে, ঠিক আছে। তোর হয়েছে এন্ডোস্কোপি হয়েছে, তাহলে হয়েছিল, আচ্ছা এন্ডোস্কোপি হয়েছে। সিমিলারতে আরও একটা আছে কোলোনোস্কোপি, এগুলো তুই বাড়ি গিয়ে সার্চ করতে পারিস। এগুলোর ট্রিটমেন্ট কী হবে, যাদের আলসার হয়েছে দেখবি তারা খাওয়া দাওয়া, তাদের ভয়ঙ্কর রেস্ট্রিকশন, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন ছিল না, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন ছিল তো এন্ডোস্কোপি হওয়ার পরে। তোর কি আলসার হয়েছিল, মানে তোর মার আলসার হয়নি তাই তো, আলসার হওয়ার পরে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, তুই 1-2 বছর বাইরে কোথাও খেতে তো পারবিই না, তোকে তেল ঝাল তো খাওয়াই যাবে না, ওই নর্মালি চিড়ে তারপরে নর্মালি ভাত সিদ্ধ করে এসব খেতে হবে। তা তুই এবারে বুঝতে পারছিস বাইরে খিদে পেলে তোর কী খাওয়া উচিত, ঠিক আছে। যাই হোক চল, খাতা হেডিং দিয়েছিস, লেখ অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড, খাতা হেডিং দে অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড, হেডিং দেওয়াই আছে অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। আমার কাছে আছে হচ্ছে এই অ্যাসিডটা CH3COOH, CH3COOH। এক্স্যাক্টলি যে কারণে তোকে বললাম যে খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত না, একই রিজনে খালি পেটে তোর প্যারাসিটামলও খাওয়া উচিত না, প্যারাসিটামল অ্যাসপিরিন এগুলো খালি পেটে খাওয়া উচিত না। দেখবি তোকে বলে প্যারাসিটামল খাওয়ার আগে কিছু একটা খেয়ে খেতে, এগুলো বলে ডাক্তার বলে কেন, ওই একই গল্প। প্যারাসিটামলের মধ্যে আমার এস্টার ফাংশনাল গ্রুপ আছে, আমাদের তো এখন প্যারাসিটামলের স্ট্রাকচার নেই, বোর্ডে নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, ঠিক আছে। ওই একই হাইড্রোলাইসিস হয়ে আমার অ্যাসিড প্রডিউস করবে, অ্যাসিডিক অ্যাসিড প্রডিউস করে, ওই একই রিজনে প্যারাসিটামল খাওয়ার পরে দেখবি তোকে বলে একটা অ্যান্টাসিড খেতে। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এগুলো। যাই হোক চল, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিড আছে। এবারে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আমার অ্যাসিড, খুব ভালো কথা। কোন H+টা ছাড়বে এই অ্যাসিডটা,
এই হাইড্রোজেন না এই হাইড্রোজেন, কোনটা ছাড়বে? কোনটা ছাড়বে? অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন না কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন? অক্সিজেন। তা কারণ কি কার্বনের সাথে কেন ছাড়বে না? এটা অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? এক্স্যাক্টলি, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে আছে, তাহলে অবভিয়াসলি অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে আর হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে। এ তো sp3 হাইড্রোডাইজ কার্বন, তাহলে এই কার্বন হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানতে পারবে না, ওই জন্য এখান থেকে H+ বেরোনোর চান্স নেই। তাহলে আমার এখান থেকে বেরোবে এই H+টা। যদি বেরিয়ে যায় তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে এই জিনিসটা, ও এর মাথায় ডেভেলপ হবে মাইনাস চার্জ, আর এখান থেকে আমার H+ বেরিয়ে গেছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যদি আমার H+ ছেড়ে দেয় তাহলে আমার রিয়াকশানটা এরকম হওয়ার হবে, বুঝতে পারলাম? এখন এটা হচ্ছে আমার কাছে নিয়েছে, আমি অ্যাসিটিক অ্যাসিড নিলাম, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের থেকে যে আয়নটা পেলাম এই আয়নটার নাম কি? অ্যাসিটেট আয়ন। পেলাম হচ্ছে অ্যাসিটেট আয়ন, আর পেয়েছি H+। খুব ভালো কথা, এটা আমি পেয়েছি। এখন অ্যাসিটিক অ্যাসিড কি স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের রেসপেক্টে বলবি। এটা হচ্ছে উইক অ্যাসিড, মানে অবভিয়াসলি HCl এর মতন স্ট্রং নয়, HNO3 এর মতন স্ট্রং নয়, তাহলে এরা হচ্ছে আমার উইক অ্যাসিড। যদি এরা আমার উইক অ্যাসিড হয় তাহলে ক্লাস 11 এর কনসেপ্ট ভাই আমরা এর জন্য ইকুইলিব্রিয়াম সাইনটা ইউজ করবো, মনে পড়ছে? উইকের জন্য আমরা ইকুইলিব্রিয়াম সাইন ইউজ করি, তাহলে এর জন্য ইউজ করবো হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম সাইনটা। এখন দেখ কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিডিক, তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে, হোয়াই কার্বক্সিলিক অ্যাসিড ইজ অ্যাসিডিক। তার রিজন তো তুই এটা বলতে পারবি না যে নামের মধ্যে অ্যাসিড আছে বলে অ্যাসিড, এটা তো বলা যাবে না, এটা তুই বুঝে গেছিস। তাহলে কী বলবো কেন কার্বক্সিলিক অ্যাসিড? দেখ বেসিক্যালি অ্যাসিড মানে হচ্ছে এই রিয়াকশনটা যত ফরওয়ার্ডে যাবে তত বেশি বেশি আমি H+ আয়ন পাবো, আর বেশি বেশি H+ আয়ন পেলেই আমি বলতে পারি হ্যাঁ ভাই অ্যাসিডটা আমার অ্যাসিডিক, মানে কি স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড মানে কি অর্গ্যানিক অ্যাসিডগুলোর মধ্যে স্ট্রং অ্যাসিড, বোঝা যাচ্ছে? কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিডিক যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে, আমি তাকে এইভাবে বলতে পারি যদি আমি রিয়াকশনটাকে যত ফরওয়ার্ড ডাইরেকশনে নিয়ে যেতে পারবো তত বেশি বেশি আমি H+ আয়ন পাবো, তত বেশি বেশি H+ আয়ন পাবো তত আমি বলতে পারি হ্যাঁ ভাই এই জিনিসটা আমার অ্যাসিডিক। বোঝা গেল? বুঝতে পেরেছিস? আর যদি আমি কম কম নিয়ে যেতে পারি ফরওয়ার্ড ডাইরেকশনে তাহলে বেশি বেশি H+ আয়ন পাবো না, বেশি বেশি H+ আয়ন না পেলে আমি ওটাকে অ্যাসিডিক বলতেও পারবো না, খুব বেশি অ্যাসিডিক বলতে পারবো। এখন আমায় দেখতে হবে যে এই কার্বক্সিলিক অ্যাসিডটা ফরওয়ার্ড ডাইরেকশনে যায় নাকি যায় না, বা গেলে কেন যাবে, বুঝতে পেরেছিস? ফরওয়ার্ড ডাইরেকশনে কেন যাবে? দেখ এটা যদি আমার অ্যাসিড হয় তাহলে এইটাকে আমি কি বলবো বলতো? ক্লাস 11 ভার্সন কি বলে বলতো এটাকে? কনজুগেট বেস, এটাকে বলবো হচ্ছে কনজুগেট বেস। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিড, ওটাকে বলবো হচ্ছে কনজুগেট বেস। এখন এটা আর ওটার মধ্যে যার স্টেবিলিটি বেশি হবে, যদি আমার এটার স্টেবিলিটি বেশি হয়, সাপোজ কনজুগেট বেসটা যদি আমার বেশি স্টেবল হয়, তাহলে দেখ এর থেকে এর স্টেবিলিটি যদি বেশি হয় অবশ্যই ভাই এটা আমার ওই ভার্সনে চলে যেতে চাইবে, চলে যাওয়া মানেই ফরওয়ার্ডটা বেড়ে যাবে, ফরওয়ার্ডটা বাড়লে আমি H+ অটোমেটিক্যালি বেশি পাবো, তখন আমি বলতে পারবো হ্যাঁ ভাই এই আমার অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে। তাহলে এখন আমাকে এইটা ভার্সেস ওটার স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে, কার স্টেবিলিটি বেশি, মানে কার্বক্সিলিক অ্যাসিডটা আর কনজুগেট বেসটার আমি স্টেবিলিটি কম্পেয়ার করবো, কার স্টেবিলিটি আমার কী হচ্ছে। তাহলে কার স্টেবিলিটি কী হবে এটার জন্য আমি হেল্প নেবো ক্লাস 11 রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটির। ঠিক আছে চল দেখ এখানে তোকে আর রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি কোনটা বেশি হয় কোনটা কম হয় অত তোর না জানলেও চলবে, জাস্ট তুই সিম্পল পয়েন্টটা মনে রাখতে পারিস। সেদিকে তাকা, তুই আমাকে বল আগে আমি একটু দেখি লোন পেয়ারগুলো দিই। এই অক্সিজেনটার মাথায় কটা লোন পেয়ার আছে বলতো? দুটো লোন পেয়ার দিলাম, দুখানা লোন পেয়ার। এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? দুখানা লোন পেয়ার। যদি কোনো অক্সিজেনের দুখানা সিঙ্গেল বন্ড থাকে বা দুখানা বন্ড থাকলে দুখানা লোন পেয়ার থাকে আমি জানি। এই অক্সিজেনের মাথাতেও দুখানা লোন পেয়ার আছে। এই অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আগে ছিল, আর মাইনাস চার্জ মানে হচ্ছে নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, তার মানে এইটা হচ্ছে এর মাথায় এরকম আছে, বোঝা গেল? তাহলে আমি ওটা অ্যাসিটেট আয়নটা এঁকেছি, তাহলে আমি লোন পেয়ারগুলো দিলাম। এইবারে আমি একটু এটার স্টেবিলিটি ভার্সেস ওটার স্টেবিলিটি দেখবো, দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি। শুরু করা যাক। আমি স্টেবিলিটি মানে দেখি এটার রেজোনেটিং স্ট্রাকচার, যার রেজোনেন্স ভালো হবে সে ভাই ভালো স্টেবল হবে, এত রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হয় তত স্টেবিলিটি বেশি হয়। এখন চল এটার রেজোনেটিং স্ট্রাকচার রাখি। দেখ ক্লাস 11 পড়েছিলাম রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেন্সে কারা কারা পার্টিসিপেট করে, তার মধ্যে একটা কন্ডিশন ছিল এরকম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। ইনফ্যাক্ট তো ক্লাস 12 আমি ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার রেখেছি না, ওই যে ভাই ফেনল কেন অ্যাসিডিক সেটার এক্সপ্লেনেশনে। দেখ সেখানেও আমরা ওইভাবেই স্টার্ট করতাম, বার কর খাতার মধ্যে বার কর ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, খাতার মধ্যে বার করে ফেল। ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার কোথায় আছে? ফেনলের অ্যাসিডিক বিহেভিয়ারের মধ্যে আছে, ফেনলের অ্যাসিডিক বিহেভিয়ারের মধ্যে আছে। দেখ ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, তুই তার মধ্যে এবার দেখ ওই একই এক্সপ্লেনেশন দিয়ে দেখ ওখানেও আমরা করেছিলাম ফেনল কেন অ্যাসিডিক। দেখ আমরা একই জিনিস করেছিলাম, ফেনলকে অ্যারো দিয়ে ফেনক্সাইড বানিয়েছিলাম প্লাস H+ করেছিলাম, তাই না? করেছিলাম না?
দেখ এখানে আমরা তাই করছি, অ্যাসিটিক অ্যাসিড অ্যারো দিয়ে অ্যাসিটেট প্লাস H প্লাস, একই জিনিসই করছি দেখ আমরা এখানে। এইবারে দেখ ওখানে আমরা ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার 1 নাম্বারটা শুরু করেছিলাম, এখানেও আমরা একইভাবে কার্বক্সিলিক অ্যাসিডের রেজোনেটিং স্ট্রাকচার শুরু করব। কীভাবে শুরু করেছিলাম দেখ ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, তুই ভালো করে দেখ ফেনলের স্ট্রাকচার মধ্যে দেখছিস অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, দেখ লোন পেয়ার, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, দেখা যাচ্ছে না? লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড দেখতে পাচ্ছিস? আমরা রেজোনেটিং স্ট্রাকচার কীভাবে শুরু করলাম বলতো, অক্সিজেনের মাথায় থাকা লোন পেয়ারটা কার্বনকে দিলাম, দেখ সি ডাবল বন্ড সি এর ওই ডাবল বন্ডটা দেখ চলে গেল অর্থ কার্বনটার মাথায়, দেখতে পাচ্ছিস? দিয়ে মাইনাস চার্জ ডেভেলপ হলো, দেখা গেছে? তার মানে কানেক্টিভিটি আমার ছিল হচ্ছে লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এখানেও দেখ তাই দেখতে পাচ্ছি লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, দেখা যাচ্ছে? তাহলে এখানেও আমরা একইভাবেই রেজোনেটিং স্ট্রাকচার শুরু করবো। এবার শুরু করা যাক, ওই পেজটাতেই বার করে রাখ। তাহলে চল লোন পেয়ার দিলাম পাশের কার্বনকে, এই অক্সিজেন আমার টেনে নিল, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার, CH3 থাকলো CH3 জায়গায় সি, অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিল, আরও একখানা আসলো কারণ এই বন্ডটা এখানে চলে গেছে, এই অক্সিজেনটার সাথে কার্বনটার এখন একখানা ডাবল বন্ড ফর্ম হবে, নতুন বন্ড ফর্ম হলো, অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিল আর থাকবে না, একটা লোন পেয়ার থাকবে, এই অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিয়েছে তাহলে এই অক্সিজেনের মাথায় ডেভেলপ হবে প্লাস চার্জ, পেয়ে গেলাম হচ্ছে আমি এই আয়নটা। এক্স্যাক্টলি ফেনলে যেভাবে রেজোনেটিং স্ট্রাকচার করতাম একই জিনিস আমি পেয়েছি, যে অক্সিজেনটা লোন পেয়ার দিল তার মাথায় ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি প্লাস চার্জ এসেছিল, অর্থ কার্বনটার মাথায় মাইনাস চার্জ দিয়েছিল, একই জিনিস আমি এখানে দেখতে পেলাম। তাহলে এখানে পেলাম হচ্ছে এই স্ট্রাকচারটা, বোঝা গেছে? রেজোনেটিং স্ট্রাকচার এটা বুঝতে পারলাম, এক্স্যাক্টলি ফেনলের মতনই আমার হয়েছে, রেজোনেটিং স্ট্রাকচার তো ফান্ডা আমার একই আছে, বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার? চল এটা হচ্ছে আমার ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল এইবারে চলে যাবো ওইদিকে ফেনক্সাইড আয়ন, আবার বার কর খাতার মধ্যে, ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচার বার কর খাতার মধ্যে, যেটা বার করাই আছে দেখতে পাচ্ছিস, ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচার কীরকম আছে কানেক্টিভিটি, ওই ক্লাস 11-এ পড়েছিলাম রেজোনেটিং স্ট্রাকচার এর কানেকশন কীরকম দরকার। দেখ লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই যে লোন পেয়ার বা মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, দেখা যাচ্ছে ফেনক্সাইড আয়নও আছে, ও এর মাথায় মাইনাস চার্জ তারপর সিঙ্গেল বন্ড তারপর ডাবল বন্ড দেখতে পাচ্ছি, এখানেও সেম ভাই মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তাহলে একইভাবে এখানেও আমরা রেজোনেটিং স্ট্রাকচার শুরু করি, মাইনাস চার্জ গেল কোথায়, পাশের কার্বনের কাছে, ডাবল বন্ড চলে গেল ওই অক্সিজেনটার মাথায়, তাহলে একইভাবে ওটারও আমরা ছবি আঁকছি, CH3 থাকলো CH3 জায়গায় সিঙ্গেল বন্ড সি, উপরের অক্সিজেনটা আঁকি, অক্সিজেনের দুখানা লোন পেয়ার ছিল, আরেকখানা এসছে মানে মাথায় মাইনাস চার্জ এসছে, এই কার্বনটার সাথে এই অক্সিজেনের একটা বন্ড ছিল, এখন দুখানা বন্ড হবে, যেহেতু আমার মাইনাস চার্জটা চলে এসছে এই কার্বনের সাথে বন্ড বানাতে,